জয় গুরু। আমরা ঠাকুরের যে চক্রফটো দেখার কথাটা যে বলে থাকি, এই চক্রফটো দেখার সময় দেখবেন বীজমন্ত্র জপ কেমনভাবে করা দরকার আমাদের অনেকের মনেই এই কথাটা এসে থাকে, একটা জিজ্ঞাসার মতন থাকে। আজকে আমরা এই বিষয় নিয়ে কিছু জানব, কিন্তু আমাদের এই যেই জানা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন তো তা কাকে কেন্দ্র করে। আমি জানছি যজন কি, আমি জানার চেষ্টা করছি যাজন কি, নামধ্যান কি, নামধ্যান কেমনভাবে করা দরকার, ইষ্টভৃতি বা কি, ইষ্টভৃতি কেন করা দরকার, এত কিছুর কারণ, এত কিছু কি, কেন, কী জন্যে, কীভাবে এত কিছু করছি কাকে কেন্দ্র করে? ঠাকুরকে কেন্দ্র করে, অর্থাৎ আমার জীবনে যিনি আমার ইষ্ট তাকে কেন্দ্র করে এত কথা আমি জানার চেষ্টা করছি। তাই এই যে এই জানার মধ্যে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখবেন জানাটা দু প্রকারভাবে হয়। দু রকমটা কি কি? একটা হলো একটা জিনিসকে উপর দেখে ছেড়ে দেওয়া, আর একটা জিনিসকে গভীরভাবে সে ব্যাপারটাকে লক্ষ্য করা, বোঝা। তাই এই যে এই দুটো জিনিসের মধ্যে সেকেন্ডটা যেটা, সেটা হচ্ছিল এক প্রকারভাবে সূক্ষ্ম দৃষ্টি। একটা বলতে পারেন সূক্ষ্ম দৃষ্টির সহিত যখন আমি কোনো বিষয় সম্বন্ধে জানার চেষ্টা করছি, কোনো একটা জিনিসকে আমি দেখছি, সেটাই হলো আমায় তার গভীরে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু আমাদের এই সূক্ষ্ম দৃষ্টি তা জাগবে কিভাবে? এই সূক্ষ্ম দৃষ্টি আমার মধ্যে আসবে কিভাবে? এবারে তো কথা ছিল তাহলে এটা। একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে ঠিক এইরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার কারণ হলো মানে বিষয়টা এইরকম ছিল, এক দাদার জীবনে বলতে পারেন দুর্দশা বলতে আমরা যা বুঝি, অবস্থাটা পুরো সেই রকমই এখন তার। তাই তিনি ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরের কাছে বিভিন্ন কথা বলছেন। তার মধ্যে থেকে ঠাকুর একটা জায়গায় এই সূক্ষ্ম দৃশ্যের কথা বললেন। তখন সেই দাদাটি জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, এই সূক্ষ্ম দৃষ্টি বাড়ে তাহলে কিভাবে, কিংবা এই সূক্ষ্ম দৃষ্টি জাগবে কিভাবে? তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলছেন যে সূক্ষ্ম দৃষ্টি কিভাবে বাড়াবো, স্থূল দৃষ্টি অর্থাৎ সেই স্থূল দৃষ্টি কিভাবে করব, সূক্ষ্ম স্থূল এইসব ইতে না ঘুরে একটা জিনিসেই লেগে থাকা দরকার, তা হলো ইষ্টকে ভালোবাসা। তার কারণ যে ঠাকুর বলছেন এই সূক্ষ্ম দৃষ্টি, স্থূল দৃষ্টি, এইটা বাড়ুক ওইটা না বাড়ুক, বা এইটা এইরকমটা হোক, সব কিছু কিন্তু এগুলি আমি যদি কন্ট্রোল করার চেষ্টা করি তখন নিজেরই মনে হবে যে আমি একটা পাগল হয়ে গেছি। তখন এত কিছু শুনলেই মনে হবে, এত কিছু করলে তখন মনে হবে আমি কোন জগতে আছি, স্বাভাবিক যেটা মনে হওয়া। তার কারণ একটা মানুষের পক্ষে এত কিছুর দিকে বা এত কিছুর প্রতি লক্ষ্য রাখতে গেলে সে নিজেকে নিজেই খেয়ে হারিয়ে ফেলবে। তাই ঠাকুর তখন দিয়ে বলছেন, তাই চাই হলো ইষ্টকে ভালোবেসে চলা। আমি যত তাকে ভালোবাসবো, এই স্থূল দৃষ্টি কিভাবে বাড়তে পারে, কিভাবে জাগবে জিজ্ঞাসা করছি, তখন স্থূল দৃষ্টি কিভাবে যা আমার মধ্যে তার রিয়্যাক্ট করবে তা আমি নিজেই বুঝতে পারবো। কথা কিন্তু ভালো মতন করে বোঝা দরকার। এখানে কিন্তু সূক্ষ্ম দৃষ্টির কথা বলছি না, স্থূল দৃষ্টির কথা বলছি। কিন্তু ঠাকুর সূক্ষ্ম দৃষ্টির কথা বলেছেন। তাহলে স্থূল দৃষ্টিটা কেমনভাবে রিয়্যাক্ট করবে না, করবে সেটা এমনভাবেই যেন তা আমার জীবনটাকে একেবারে
বিধ্বস্ত না করে দিতে পারে, তার প্রভাবটা এমনভাবে আমায় কিন্তু আক্রমণ করতে পারবে না। সেই মুহূর্তে সূক্ষ্ম দৃষ্টিটা বাড়বে যখন আমি তাকে ভালোবেসে চলার চেষ্টা করব। তার কারণ তাকে ভালোবেসে চলায় ঠাকুর একদিন বলছেন, এই যে দুর্দশা মানুষের জীবনে বিভিন্ন রকম কারণে এসে থাকতে পারে। এমনকি ঠাকুর বলছেন আমরা কমপ্লেক্সকে নিয়ে বসবাস করি। কমপ্লেক্স মানে যেটাকে আমরা সহজ ভাষায় বলে থাকি বৃত্তি প্রবৃত্তি। তারপরে ঠাকুর বলছেন যে যাকে কয় বৃত্তি। এবারে ঠাকুর সেটাই বলছেন যে আমরা কিন্তু সেই জিনিসগুলি নিয়ে বসবাস করি, তাই আমাদের সত্তায় কিন্তু সেই বৃত্তি আছে। কথাটা খুবই কিন্তু বোঝা দরকার। ঠাকুর বলছেন আমাদের কিন্তু এটা জানা রাখা দরকার যে আমাদের সত্তায় কিন্তু সেই বৃত্তি আছে, কিন্তু বৃত্তিগুলি সত্তা না। বৃত্তিগুলি কিন্তু সত্তা নয়, সত্তায় বৃত্তিটা আছে। তাই তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা আমার মধ্যেও কিন্তু আছে। তাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব, জাস্ট চাই হলো ঠাকুর বলছেন সেই ক্ষমতাটাকেই বাড়িয়ে তোলা, দিলেই তা সম্ভব। ইম্পসিবল কিছু না। ঠাকুর বলছেন সেই তুকটা জানা দরকার, সেই পথটা জানা দরকার, তাই না? সেই ওয়েটা যে আমি কিভাবে করব, হাউ টু ডু। তাই এই যে আমাদের চলনার মধ্যে আমরা বৃত্তি প্রবৃত্তির বিভিন্ন রকম একটা আভাস কিন্তু পাবই, যে একটা বৃত্তি প্রবৃত্তি কাজ করছে। হয়তো সেই মুহূর্তে পাবো না, যেমন দেখবেন রাগ ক্রোধ, যখন মানুষ রাগের অবস্থায় থাকে তখন তার মাথায় এত কিছু আসবে না, কিন্তু তারপর যখন সে একটা শান্ত হবে, যখন আস্তে আস্তে ধীর হবে, স্থির হবে, তখন কোনো না কোনো সময় তার মনে সেই যে একটা পরিস্থিতি, সেই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যেখানে সে রেগে গিয়েছিল, সেটা নিয়ে সে ভাববে যে কেন আমি এরকম রিয়্যাক্ট করলাম, তার পিছনের কারণটা কী ছিল। তখন নিজেকে নিজে বোঝার একটা সুযোগ পাওয়া যায়। আর চাই হচ্ছিল ঠাকুর বলছেন সেই মুহূর্তেই ইষ্টের কথাটাকে সেই জায়গায় স্থান দেওয়া। এইটা আমি যত এবারে অভ্যাস করতে থাকবো ততটাই কিন্তু এগুলি আমার বোধগম্য হবে, আর সাথে সাথে চরিত্রগতও হবে, তাই না? এই কারণেই ঠাকুর বলছেন যে আমাদের সত্তায় সেই বৃত্তি আছে, কিন্তু আমাদের বৃত্তিগুলি সত্তা কিন্তু না, তাই না? তাই ঠাকুর বলছেন কিন্তু দুর্দশাটা ঘটে কখন, যখন ঠিক এই রকমটা হয়, আমি যখন সেই বৃত্তির হাতে পড়ি। অর্থাৎ আমার নিজের উপরে নিজের কোনো আয়ত্ত নেই, নিজের উপরে নিজের কন্ট্রোলই নেই, আমি তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, অর্থাৎ সেই বৃত্তি প্রবৃত্তির দ্বারা, সেই কমপ্লেক্সগুলোর দ্বারা। আর যেগুলোকে ঠাকুর বলছেন কি, বিশেষ করে ঠাকুর বলছেন আনঅ্যাডজাস্টেড কমপ্লেক্সেস। ঠাকুর বলছেন সেই আনঅ্যাডজাস্টটাকে অ্যাডজাস্ট করার জন্যই তো চাই হচ্ছিল জীবনের সদ্গুরুর প্রয়োজন, সেটার জন্যই চাই সদ্গুরু। যে আমি কিভাবে সদ্গুরুকে জীবনে গ্রহণ করে যে বৃদ্ধির পথে এগোতে পারবো। সদ্গুরু মানে কি? সদ্গুরু মানে কি এমনই কিছু যিনি, মানে কথাটা শুনলেই হয়তো আমাদের মনে হবে তার মানেই বুঝি একটা আলাদা রকম জগতে চলে গেলাম, আর এই জগতের কথা না, গুরুর কথা এসছে, সদ্গুরুর কথা এসছে। বাস্তবে তো তা মোটেই না। সদ্গুরু কাকে বলে কথাটাকে ব্রেক করে করে দেখা দরকার, একদম ভেঙে ভেঙে ব্যাপারটাকে বোঝা দরকার। গুরু কথার মানে যিনি আমায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। আর সদ্গুরু যখন বলছি তখন কি না, আমার চলনার মধ্যে আমি যখন তাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি সেই গুরু, কিন্তু জীবন বৃদ্ধিমুখর পথে তিনি অন্ধকার থেকে আলোয় নিতে আমায় চাইছেন, জীবন বৃদ্ধির পথে।
তিনি নিজে তা করে দেখাচ্ছেন। তিনি হচ্ছেন সদ্গুরু, তিনি হচ্ছেন তাই সেই জীবন্ত আদর্শ। জীবন্ত যদি না হতেন তাহলে তিনি করতেন কিভাবে? তিনি যদি জীবন্ত না হন তাহলে কি তার দ্বারা করা সম্ভব? সম্ভব তো না। তাই চাই হচ্ছিল এই কারণেই জীবন্ত আদর্শ, যাকে দেখে আমি চলতে শিখব, যাকে দেখে আমার চলাটা আরও নিখুঁত হবে, তাই না? যেমন এই যে চক্র ফটো, সেই ছবি যখন আমি দেখছি, সেই দেখার মধ্যে আমি ভাবছি যে সেই মুহূর্তে তাহলে বীজমন্ত্রটা কিভাবে আমি জপ করব। এইবারে ভাবা দরকার, আমি যে কথাটা ভাবলাম, আসতেই পারে, এরকম চিন্তা আসতেই পারে, না আসার কিছু নেই। এই যে একটা ভাবনা এলো, আমাদের ভাবা দরকার ঠাকুর বীজমন্ত্র কেমনভাবে জপ করতে বলেছেন। আগে এইটা জানা যাক, তারপরে ভাবো চক্রফটো দেখার সময় তাহলে কীভাবে করব, তাই না? এইটা জানতে পারলেই ওটার উত্তর এমনিই আমি পেয়ে যাব। তা হলো ঠাকুর বলেছেন বীজমন্ত্র জপ করা চাই সদা সর্বদা, প্রত্যেকটা মুহূর্তে চাই হচ্ছিল সেই নাম করা। আমি যখন প্রতিটা মুহূর্তে নামের সাথে যুক্ত থাকব, আমার সাথে আপনা থেকেই নামই কিন্তু উপস্থিত থাকবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই তখন ঠাকুর আমার সাথেই আছেন, সেই অনুভূতিও আমি পাবো, সেটা আমি রিয়েলাইজও করতে পারবো। তাই এটা ছিল একটা ফিলিংসের ব্যাপার, তাই না? এই যে বীজমন্ত্র, এই বীজমন্ত্রটা বাস্তবে কি, এই শব্দটাকেও যদি ভেঙে দেখা যায় তাহলে দেখেন এখানে বীজ কথাটা আসছে, অর্থাৎ বলতে পারেন সিড, যেটাকে আমরা বলে থাকি। একটা গাছের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখবেন তো একটা মাটিতে ধরেন একটা বীজ পোতা হলো, কিংবা ধরেন বীজ রোপণ যেটা আমরা বলে থাকি, ধরেন বীজটাকে ছড়িয়ে দেওয়া হলো সেই মাটিতে, তারপরে আস্তে আস্তে সেখান থেকে গাছ হতে শুরু করলো, চারা গাছ হলো, অর্থাৎ সেই রকম সাইজের, তারপরে আস্তে আস্তে তা বড় হলো। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান, কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না, বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে। তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে, দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে, তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন, তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। এবারে সে যে বড় যে হচ্ছে, বড়টাকে শুধু উপরের দিকেই হচ্ছে তা তো না, মাটির নিচেও কিন্তু তা স্প্রেড হয়, মাটির নিচেও কিন্তু তা বৃদ্ধি পায়। আর সেটা যদি না ঘটতো তাহলে উপরটা কিন্তু তেমন স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারতো না। উপরের দিকে আমরা যেটা দেখতে পাই বাস্তবে, গাছের ক্ষেত্রে মাটির নিচের পোর্শনটা তো আমরা দেখতে পাই না, কিন্তু তার উপরের থেকে, অর্থাৎ সেই যে গাছের ডাল, পাতা ইত্যাদি আমরা যা যা দেখতে পাই, আমি ভাবছি সেটাই শুধু বাড়ছে, কিন্তু তার মূলে অর্থাৎ মাটির নিচেও যে সেই যে শিকড় টিকড় সেগুলোও যে স্প্রেড হচ্ছে, তাই না? সেই যে মূল, সেই মূলটা যদি মাটির সাথে সেরকমভাবে ওতপ্রোতভাবে যদি জড়িত না থাকতো, যদি যুক্ত না থাকতো, তাহলে এত বড় গাছটাকে ওইটুকু জিনিস কিন্তু কোনোদিনও ধরে রাখতে পারতো না, আনব্যালেন্সড হয়ে যাবে, তো স্বাভাবিক কথা, তাই না?
পুরো এখানে সায়েন্স। তাই ঠিক একই রকমভাবে এই যে জীবনে আমি যখন সেই নামের কথা বলছি, সেই বীজ মন্ত্রর কথা বলছি, তাহলে এখানেও কিন্তু সেটাই কাজ করছে। আমি বাইরের থেকে আমি দেখছি কি না, আমি আস্তে আস্তে বড় হচ্ছি। আমি এই বছরে জন্ম হয়েছি, আস্তে আস্তে যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, আমার বয়স বাড়ছে, আমি ভাবছি আমি বড় হচ্ছি। কিন্তু ঠাকুর বলছেন সেই যে ইনার জিনিসটা, অর্থাৎ সেই যে অন্তরের যে জিনিস, সেই মূল জায়গাটা আমি যাকে আমার জীবনের কেন্দ্র করেছি, সেটা যদি বলতে পারেন সেরকমভাবে যদি শক্ত না হয়ে ওঠে, সেই রকমভাবে যদি বলতে পারেন সুদৃঢ় না হয়ে ওঠে, তাহলে যত এইবারে দিন বাড়তে থাকবে, যত সময় বাড়তে থাকবে, ততই তো শুধু গাছ যেমন কি না, সেই মূল যদি না স্প্রেড হতো, বলতে পারেন সেই শিকড় বা আরও অনেক কিছু থাকে, শুধু শিকড় না, সেগুলো যদি না স্প্রেড হতো, সেই মাটিতে নিচের দিকে যদি তা না বিস্তারিত হতো, তাহলে এত বড় গাছকে কিন্তু সে ধরতে পারবে না, কোনো না কোনো দিন সে টলতে টলতে পড়ে যাবে। আমাদের জীবনটা ঠিক ওই রকমই হয়। তাই চাই ঠাকুর বলছেন কেন্দ্রে সেই রকম একজনকে স্থান দেওয়া। বহু কথাই আছে। এই যে ঠাকুর যখন এই কথাটা বললেন, ওই যে সূক্ষ্ম দৃষ্টি আর স্থূল দৃষ্টি ঠাকুর দিয়ে যে বললেন, এই যে সূক্ষ্ম দৃষ্টি কীভাবে বাড়াবো, স্থূল দৃষ্টি কীভাবে করব, এইসব কথা না ভেবে যে তাকে কীভাবে ভালোবাসবো, মোট কথা সেটাই যে জানা দরকার আর সেটা যে করা দরকার, দিয়ে তখন সেই দাদাটি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, তাহলে আমি সেই রকম আদর্শ কোথায় পাবো, সেই রকম জীবন্ত আদর্শ? তখন ঠাকুর বলছেন এইখানেই তো চাই হচ্ছিল সেই চেষ্টা, সেই লেগে থাকা, যে আমি কোথায় পাবো, কেমনভাবে পাবো, আমি কাকে জীবনে জীবন্ত আদর্শভাবে গ্রহণ করব। আর আমার যদি টান ঠিক ঠিক যদি থাকে, তাহলে কিন্তু আমার জীবনে তাই সে জুটবেই। যে কোনো ক্ষেত্রে দেখবেন তো, আমি যখন একটা সিদ্ধান্ত নিই যে আমার এটা চাই, তাহলে সেক্ষেত্রে মনটা কেমন আঁকুপাকু হয়ে ওঠে, যে আমার এটা দরকারি, যেন তেন প্রকারণে হোক, তখন আমরা সেটা হাসিল করেই ছাড়ি, তাই না? একটা সেরকম মনের জোর থাকে। ঠাকুর বলছেন এইরকম মনের জোর নিয়ে কিন্তু চাই হচ্ছিল তাকেও খোঁজা। দাদাটিকে ঠাকুর কিন্তু একটা বারও বললেন না, ঠাকুর তো পারলে বলতে পারতেন, তিনি নিজেই তো ঠাকুর 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 যে আমরা বলছি, বাস্তবে ঠাকুর কেন বললেন না? এইখানেই আসছে তার পরিচয়, এইখানেই আসছে যে তিনি কিভাবে যে মানুষকে আপন করে তুলতে চেয়েছেন। ঠাকুর তারপরে শুধু একটা কথাই বললেন, যে আপনি যখনই ফাঁকা হবেন, আপনি যখনই একটু সময় পাবেন, চেষ্টা করবেন এখানে আসার। আপনি এলে আমি আনন্দ পাই, আমি আনন্দ পাবো আপনি যদি আসেন। এই হলো কীভাবে আপন করে তুলতে হয়। তখন দাদাটি প্রণাম করে তিনি তারপরে বিদায় নিয়ে বেরিয়ে যান। তাহলে দেখেন, আমার ঠাকুর, আমি ঠাকুর ঠাকুর করছি, তাই আমায় দেখতে হবে আমার ঠাকুরকে আমি কিভাবে আমার মধ্যে জাগ্রত করব। আর এই দেখে ঠাকুর বলছেন তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, তাই না? ঠাকুর একটা বলা আছে তো একটা জায়গায়, ঠাকুর কেন বলেছেন সে কথা, বা কিভাবে হবে? হবেও ছিল তখনই যখন তারা দেখবে আমায়, যে আমি কতটা হয়ে উঠেছি। মুখের কথায় চলে না। কিছুদিন আগে যখন আমি আচার্যদেবের কাছে বসে আছি, একটা কথা প্রসঙ্গে আচার্যদেব সেই সময় বলছেন যে মুখের কথায় কি কিন্তু কোনো দিন বিশ্বাস করতে পারে না। সব কথা হয়তো তা হবে না, সম্ভব না, নাই হতে পারে, তাই না? তার কারণ এখন একটা কথা বললাম, 5-10 মিনিট পরে হয়তো আমি দেখা যাবে আরেকটা কথা বলছি। তাই তখন ঠাকুরের সেই কথা, তখন উনি হয়তো বলবেন আপনি এরকম বললেন, আবার এখন এরকম কেন বলছেন? শুধু ঠাকুরের কথা কেন, জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। অ্যাকচুয়ালি একটা বিষয় নিয়ে তখন আচার্যদেব আলোচনা করছিলেন, যে সেখানে যে কীভাবে খাতাপত্রে যে সব কিছু, যে একটা প্রমাণ সহ সব কিছু করে রাখা দরকার, যাতে ইন ফিউচার যদি কোনো অসুবিধা হয় যাতে আমি দেখাতে পারি, সেই প্রসঙ্গেই দিয়ে আচার্যদেব বলছেন। তাই সব ক্ষেত্রে যে মুখের কথা হবে তা কিন্তু মোটেই না। বিশ্বাসের জিনিস আলাদা, বিশ্বাস কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, আর এই জিনিস কিন্তু আলাদা।
তাই দুটোকে যদি আমি গুলিয়ে ফেলি তাহলে কিন্তু অসুবিধা, তাই না? আর আমাদের এই যে এই চলনায় এই যে বলতে পারেন তাকে ধরে যে চলা, এই যে বীজমন্ত্রের কথা যেটা আমরা শুনছি, তাই এই বীজমন্ত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা কি দেখব না, যেটা কি না গাছের ক্ষেত্রে যেটা আমরা শুনলাম, ঠাকুর বলছেন এই বীজমন্ত্র হচ্ছিল দ্য ক্লিউ অফ লাইফ, অর্থাৎ জীবনের সংকেত। তাই আমাদের এই যে জীবনের সংকেতটাকেই যদি আমি ছেড়ে দিই তাহলে আমার চলনা, আমার বলতে পারেন জীবনে এগোনো কিভাবে সম্ভব হবে। আমি যেটা একটা হিন্ট পেলাম, আমি হিন্টটাকেই আমি গ্রহণ করলাম না, তাই নয় কি? তাই আমাদের বলতে পারেন এই বীজমন্ত্র জপ অনবরত করা চাই। চক্রফটো যখন দেখছি, আর এই যে মন্ত্র, আর একটা কথা যেটা মন্ত্র কথার মানে কি, মন্ত্র কথার মানে হলো আমার মনের মধ্যে কিভাবে যে একটা জিনিসের ত্রাণ হতে পারে, সেটাই হচ্ছিল মন্ত্রের ভিতরে কিন্তু থাকে। যেখানে যদি আমরা এর অর্থটা দেখি তাহলে হচ্ছিল মন্ত্র কথার মানে হচ্ছিল মনোগত চাহিদার ত্রাণ যাতে হয়, তাই হচ্ছিল কিন্তু মন্ত্র, তাই না? তাই চক্রফটো দেখার সময় কীভাবে বীজমন্ত্র জপ করব, বাস্তবে এর কোনো আলাদা কোনো পদ্ধতি নেই। তবে হ্যাঁ, দেখবেন স্বাভাবিকভাবে তখন আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তায় কিন্তু একটা বিশেষভাবে একটা প্রভাব পড়ে। তার কারণ যেহেতু নাম ধ্যান করতে বসে থাকি, মাইন্ডে একটা থাকে যে এই মুহূর্তে আমার নাম করতেই হবে, কিন্তু সেই করা চাই অনবরতভাবে, যেন প্রতিটা মুহূর্তে আমি যেন করি। তাহলে দেখবেন তা কিন্তু আপনা থেকেই ঘটছে, আপনা থেকেই হবে। তাই চক্রফটো দেখার সময় শুধু লক্ষ্য রাখা দরকার, আমি যেন সেই চক্রের মধ্যে আমি যে ছবিকে দেখছি তিনি কে, যাকে দেখছি তার সাথে নাম যেন আমার হতে থাকে, এতটুকুই লক্ষণীয়। আর কেমনভাবে করব, বীজমন্ত্র যেমনভাবে করা দরকার নর্মালি সেরকমভাবে করব। এর জন্য কিন্তু আলাদা কোনো বিশেষ পদ্ধতি ঠাকুরের বলা নেই, এটা একটা নর্মাল জিনিস। ঠাকুর বলছেন যত আমি স্বাভাবিকভাবে একটা জিনিস করার চেষ্টা করব, তা কিন্তু স্বাভাবিকভাবেই আমার মধ্যেও তা অনুপ্রবেশ করবে, আমার মধ্যে তা কিন্তু বাড়তে শুরু করবে, তাই না? আরও বহু কথা আছে, যত জানা যায় ততই দেখবেন জানার আগ্রহটাও বেড়ে যায়। এরকম বহু ছোট ছোট কথা আছে, কিছু কিছু কথার উত্তর দেখবেন এমন হয় যেগুলি আমরা কোনোদিন হয়তো ভাবতেও পারবো না, আবার কিছু কিছু কথার উত্তর দেখবেন এমনটা হয়ে থাকে হয়তো জানি কিন্তু কোনোদিন অ্যাপ্লাই করিনি, ভাবিনি, বিভিন্ন রকম কারণ থাকতে পারে, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।